আসসালামু আলাইকুম। ঘোর সন্ধ্যায় বাবা মার কবর জিয়ারত করতে গোরস্থানে গিয়ে এক পচং অর্থাৎ লাশের প্রেমে পড়ে যায় অল্প বয়সী এক মেয়ে। তবে এই পচং কোনো সাধারণ পচং নয়, বরং তার সাথে মেয়েটির পুরো বংশের রয়েছে অদ্ভুত এক সম্পর্ক, যা তৈরি হয়েছিল ভয়ঙ্কর এক কালো জাদুর মাধ্যমে। এখন পচংয়ের প্রেমে পাগল এই মেয়েটিকে কিভাবে এই বশীকরণের হাত থেকে বাঁচাবে তার বন্ধুরা, জানতে হলে দেখতে হবে ইন্দোনেশিয়ান সদ্য মুক্তি পাওয়া এই মুভিটি, যার নাম ডু ইউ সি হোয়াট আই সি, যার গল্প নেওয়া হয়েছে রেডিওতে শেয়ার করা একটা সত্য ঘটনা থেকে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক এই ভুতুরে গল্পে। গল্পের শুরুতে এক বৃষ্টিঘন রাতে জঙ্গলের মাঝে থাকা এক গোরস্থানের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে এই অঝোর বৃষ্টির মধ্যেই একজন লোক একটি কবর খুঁড়ে তার মধ্যে থাকা লাশ বের করে আনে। আর এরপর এই কাদামাখা পথ ধরে ওই লাশকে নিয়ে ঠেলাগাড়িতে করে সে কোথাও একটা রওনা দেয়। এই কাজগুলো করার সময় তার মধ্যে বিন্দুমাত্র ভয় ছিল না। সে ওই লাশকে নিয়ে জঙ্গলের কাদামাখা পথ ধরে চলে আসে নিজেরই বাড়িতে। এখানে শুধু এই লাশটিই নয়, বরং ছিল অদ্ভুত সব কালো জাদুর জিনিসপত্র, যেগুলো দিয়ে সে কালো জাদু করতে শুরু করে দেয়। সে ওই লাশের উপরই কালো জাদু করছিল। কে উদ্দেশ্যে কেন করছিল এই ব্যাপারে আমরা কিছুই জানি না। এক পর্যায়ে লাশের কাফন বাঁধা মাথার কাছে ছোট্ট কাপড়ের টুকরোটা সে খুলে ফেলে এবং সেটা একটা বক্সে রেখে দেয়। এরপর সে ওই লাশের মুখের কাছে হাত দিয়ে কিছু একটা পড়তে শুরু করে। তখনই আমরা দরজায় ছোট্ট কাউকে দেখতে পাই, যে কিনা এইসব দৃশ্য দেখছিল এবং ভয়ে কাঁপছিল। আমরা দেখতে পাই ওই লাশটি ভয়ঙ্করভাবে ওই বাচ্চাটির দিকেই তাকিয়ে আছে। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনা 10 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে একটা কলেজে আমরা 3 জন বান্ধবীকে দেখতে পাই, যাদের মধ্যে মাওয়ারের আজকে জন্মদিন ছিল। তাই ভে এবং টিকা তাকে সারপ্রাইজ দেয়। মাওয়ারিতে অনেক খুশি হয়ে যায়। কলেজ ক্যান্টিনে তারা অনেক আনন্দ উল্লাস করে আর এরপর ফ্রেশ হওয়ার জন্য যায় ওয়াশরুমে, যেখানে ফে এবং টিকা বাইরে মাওয়ারের জন্য অপেক্ষা করছিল। মাওয়ার গিয়েছিল তাদের গিফটে দেওয়া জামাটা পরে দেখতে। ওই সময় ভেতর থেকে মাওয়ার ফের কাছে একটা স্যানিটারি ন্যাপকিন চায়, যেটা দেওয়ার পর রেডি হয়ে মাওয়ার বাইরে বেরিয়ে আসে। নতুন এই পোশাকে তাকে খুবই সুন্দর লাগছিল। এমনিতেই মাওয়ার খুবই সুন্দরী ছিল, তবে তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। এই ব্যাপারটা নিয়ে তার বান্ধবীরা বলে যে আজ এই সুন্দর পোশাক পরে তার উচিত কোনো ছেলের সাথে দেখা করা। তবে মাওয়ার তো এই সুন্দর পোশাক পরে রেডি হয়েছে তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য, যা শুনে ফে বলে যে আজ অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এই সময় গোরস্থানে যাওয়া ঠিক হবে না। অর্থাৎ মাওয়ারের বাবা মা বেঁচে ছিল না, তার এই দুনিয়াতে শুধুমাত্র একটা বোনই ছিল, যার নাম মিলাতি। আজ মিলাতিরও তার সাথে গোরস্থানে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ থাকায় সে আসতে পারেনি। তবে মাওয়ার এখানে তার বান্ধবীদের চিন্তা করতে নিষেধ করে, কেননা সে নিজের খেয়াল রাখতে পারবে। এমন সময় সেখানে চলে আসে ফের বয়ফ্রেন্ড অ্যালেক্স। অ্যালেক্স আসাতে ফে তার সাথে বাড়িতে চলে যায়। টিকাও চলে যায় তার কাজে। একা রয়ে যায় মাওয়ার, যার মুখে ছিল এক নাটকীয় হাসি। নাটকীয় কেননা সে সকলের সামনে যতটাই হাসির অভিনয় করুক না কেন, আসলে সে খুবই একাকিত্বে ভুগত। আর এটা আমরা বুঝতে পারি যখন সে তার বাবা মায়ের কবরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসে সে অনেক মন খারাপ করে বসেছিল। এখন গোরস্থানে পৌঁছানোর পর তার গেট দেখে আমরা বুঝতে পারি এটা সেই গোরস্থান ছিল যেখান থেকে 10 বছর আগে ওই লোকটি ওই লাশটি বের করে নিয়ে গিয়েছিল কালো জাদুর জন্য। এই গোরস্থানেই ছিল মাওয়ারের বাবা মায়ের কবর। তাদের দুজনকেই মূলত একটা কবরেই কবর দেওয়া হয়েছিল, যেখানে মাওয়ার প্রথমে ফুল দেয় আর এরপর শুক্রানের জন্য সেখানে গোলাপ জল ছিটায়। এরপর সে তার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে, যেখানে সে বলে তার একাকিত্বের কথা। তার মা যখন বেঁচে ছিল তখন প্রত্যেক জন্মদিনে তাদের জন্য কেক বানাতো, যে কেকের স্বাদ সে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। সে অনেক জায়গায় খুঁজেছে, তবে ওই একই রকমের কেক খুঁজে পায়নি। সে আজকের দিনে দুটো জিনিস উইশ করতে চায়। প্রথম তো তার মায়ের হাতে বানানো ওই কেক, দ্বিতীয় উইশটি হলো একটা বয়ফ্রেন্ড। আজ মাওয়ারের 20 বছর পূর্ণ হলো।
তাই সে তার বাবা মায়ের কাছে অনুমতি চায় একটা বয়ফ্রেন্ডের জন্য। সে এখানে এই ব্যাপারে দোয়াও করে। সে তার জীবনে এমন কাউকে চায় যে কিনা তাকে খুব ভালোবেসে সারাক্ষণ তার পাশে থাকবে, যেমনটি তার বাবা মা একে অন্যের সাথে থাকতো। এখন এই দোয়া শেষে আমিন বলতেই হঠাৎ করেই আশেপাশে এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়। চারিদিকে অদ্ভুতভাবে বাতাস বইতে থাকে। উপরে গাছে ঝুলিয়ে রাখা একটি বাঁশের ঘণ্টি একা একাই বাজতে থাকে। মাওয়ার বুঝতে পারে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সে তখনই তার বাবা মাকে বিদায় জানিয়ে গোরস্থান থেকে বেরিয়ে আসার জন্য রওনা দেয়। তবে বেরিয়ে আসার সময় এক অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। মাওয়ার খুব অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসছিল, যেখানে তার পিস পিস কারোর একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল, যেন তার সাথে গোরস্থান থেকে আরো কেউ বাইরে আসছে। তবে পিছে ফিরতেই মাওয়ার সেখানে কাউকেই দেখতে পায় না। এমন সময় সেখানে একটা কুকুর চলে আসে এবং মাওয়ারের দিকে তাকিয়ে খুবই ভয়ানকভাবে সেটা ডাকতে থাকে। মাওয়ার এতে করে বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছিল। মাওয়ারের বান্ধবীরা তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল। তারা তিনজন মূলত আরো একজন বান্ধবী দিনার সাথে মিলে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতো। ওই ফ্ল্যাটটি ছিল আতিক নামের একজন মহিলার, যে কিনা নিজেই তাদের খেয়াল রাখতো। তবে এখানকার নিয়ম ছিল যে 10টার সময় সে গেট বন্ধ করে দিবে। তাই সে ফের সাথে আসা তার বয়ফ্রেন্ড অ্যালেক্সকে বলে সে যেন 10টার আগেই বেরিয়ে যায়। তখন ফে জিজ্ঞাসা করে মাওয়ার ফিরেছে কিনা। মাওয়ার এখনো বাড়ির বাইরে শুনে অ্যালেক্স জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছে। উত্তরে ফে জানায় যে সে তার প্রত্যেক জন্মদিনেই তার বাবা মায়ের কবরের কাছে যায়। যা শুনে অ্যালেক্স নিজ মনেই বলতে থাকে বেচারা মাওয়ার, না তার বাবা মা আছে না তার বোন তার সাথে থাকে, এর উপর আবার তার কোনো বয়ফ্রেন্ডও নেই। সে পুরোপুরি একাকিত্বে ভোগে। যা শুনে তিকা তাকে আইডিয়া দেয় যে সে যেন তার জন্য একজন বয়ফ্রেন্ড খোঁজে, তার তো অনেক বন্ধুরা রয়েছে। এই নিয়ে তারা কথা বলছিল, এমন সময় সেখানে চলে আসে মাওয়ার। মাওয়ারকে এখানে বেশ খুশি দেখা যাচ্ছিল। ফে যখন তাকে জানায় যে অ্যালেক্স তাকে তার সাথে করে ক্লাবে নিয়ে যেতে চায় বয়ফ্রেন্ড খোঁজার জন্য, তখন মাওয়ার এক লাজুক হাসি দেয়, যা দেখে তিকা এবং ফের আর বুঝতে বাকি থাকে না যে মাওয়ার বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছে। এর উপর আবার তার থেকে বেশ সুগন্ধির ঘ্রাণ আসছিল, যে কারণে তারা জিজ্ঞাসা করে যে মাওয়ারকে কেউ বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে কিনা। মাওয়ার এই কথায় আরো বেশি লজ্জা পেতে থাকে, তাই তো সে তখনই তার ঘরে চলে যায়। সেখানে তার ব্যাগে ছিল একটা কাঠের বক্স, যে কাঠের বক্সের ভেতর ছিল লাল ফিতা, যেটা হাতে নিতেই সে ভীষণ খুশি হয়ে যায়। ঠিক ওই সময় তাদের বাড়িতে থাকা টেলিফোনটি বেজে ওঠে, যেটা রিসিভ করে তিকা। তবে অপর প্রান্ত থেকে কেউ কোনো কথা বলছিল না, শুধু ভেসে আসছিল অদ্ভুত একটা শব্দ। এতে করে বিরক্ত হয়ে তিকা ফোন রেখে দেয়। ফোন রেখে পিছে ঘুরতেই তার সামনে চলে আসে মাওয়ার। মাওয়ার খুবই অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। তবে তিকা এতে গুরুত্ব না দিয়ে তাকে এই ফোন কলের কথা বলে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। মাওয়ার খুবই অদ্ভুতভাবে তিকার দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে মাওয়ার সকলের জন্য নাস্তা বানাচ্ছিল। যেখানে তিকা তার কাছে জানতে চায় যে গত রাতে ওই প্রাং কলার আর কল করেছিল কিনা। এই প্রশ্ন করতেই আবারও মাওয়ারের মুখে একটা মিষ্টি লাজুক হাসি দেখা যায়, যা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে গত রাতে ওই প্রাং কলার আসলে মাওয়ারের নতুন বয়ফ্রেন্ড ছিল, যে কিনা মাওয়ার বাদে আর কারোর সাথে কথাই বলতে চাইছিল না। তাই এই ব্যাপারটা নিয়ে তার 3 বান্ধবী তাকে খেপাতে থাকে। ভে, তিকা এবং মাওয়ারের সাথে দিনা নামের আরো একজন মেয়ে ছিল। তারা 4 জন মেয়েই মূলত আতিকের বাড়িতে থাকতো। এখন দিনা এখানে মজা করে তিকাকে জিজ্ঞাসা করে যে সবারই তো বয়ফ্রেন্ড হয়ে গেল, এবার তার বয়ফ্রেন্ড কবে হবে। তখন তিকা বলে তার তো বয়ফ্রেন্ড আছে। আসলে তিকা একজন ফেমাস গায়কের ফ্যান ছিল, তার জন্য সেই তার বয়ফ্রেন্ড। এই ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎই ফে লক্ষ্য করে যে মাওয়ারের নাক থেকে রক্ত পড়ছে। তাই তো সে মাওয়ারের ফার্স্ট এইড করতে শুরু করে, যেখানে মাওয়ার তাকে জানায় যে সে এবং ওই ছেলেটি এখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে পারেনি, তাদের মধ্যে এখনই কেবল চেনা জানার শুরু। তবে প্রথম দেখাতেই মাওয়ারের তার প্রতি ভালো লাগা কাজ করেছে, সেই হয়তো বা মাওয়ারের প্রথম ভালোবাসা হতে চলেছে। তার এই কথা শুনে ফেও এখানে খুশি হয়ে যায়। আর এরপর দুজন রেডি হয়ে চলে যায় কলেজে।
যেখানে আমরা মাওয়ারের মাথায় ওই লাল ফিতা দেখতে পাই। এখানে হঠাৎই চলতে চলতে মাওয়ার থেমে যায়। সে কোনো একদিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। যে জিনিস লক্ষ্য করে ভে সেদিকে তাকাতেই দেখতে পাই সেখানে রয়েছে তার বয়ফ্রেন্ড অ্যালেক্স এবং তার সাথে রয়েছে একজন মেয়ে। হঠাৎই মাওয়ার তার কানের কাছে এসে বলে অ্যালেক্স তাকে ধোঁকা দিচ্ছে। দূর থেকে অ্যালেক্সও তাদেরকে দেখে ফেলে এবং চলে আসে ফের কাছে। ততক্ষণে অলরেডি মাওয়ার রেগে মেগে সেখান থেকে চলে গিয়েছিল। অ্যালেক্স ফের কাছে আসা মাত্রই ফে তাকে জিজ্ঞাসা করে মেয়েটি কে ছিল। উত্তরে অ্যালেক্স বলে মেয়েটি হলো তাদের স্কুলে আসা নতুন সাইকিক, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে তার জ্ঞান আছে এবং সে অলৌকিক সব ব্যাপারে অনেক কিছু জানে। অ্যালেক্স নাকি এর আগেও লিনের কথা ফেকে জানিয়েছে, তবে ফের হয়তো বা মনে নেই। একথা বলে অ্যালেক্স তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এখন ওই দিন রাতে সবাই খাবার টেবিলে অপেক্ষা করছিল মাওয়ারের জন্য, তবে তার কোনো খোঁজ ছিল না। সে কোথায় আছে তাও তারা জানতো না। তখন দিনা বলে তাদের খাবার খেয়ে নেওয়া উচিত, কারণ মাওয়ার হয়তোবা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ডিনার ডেটে গিয়েছে। বাকিরাও তাই ব্যাপারটা মেনে নিয়ে খাবার খেয়ে নেয়। এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়িওয়ালি যখন বাইরে ময়লা ফেলতে যায় তখন সে হঠাৎই গেটের কাছে কাউকে দেখতে পায়। তাই চেক করতে সে একটু এগিয়ে গেলে সেখানে কাউকেই দেখে না। এরপর সে ফিরে আসে ডাস্টবিনের কাছে, যেখানে আসতেই হঠাৎ করে ময়লার ব্যাগে ভয়ানক কিছু দেখা যায়। ফলে সে সেটা ভয়ে ফেলে দেয় এবং পরবর্তীতে যখন সে সেটা চেক করে তখন দেখে সবকিছুই তো স্বাভাবিক। তাই সে সেটা ফেলার জন্য আবারও ডাস্টবিনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই গেটটা আপনা আপনি খুলে যাচ্ছে, যেন বাড়ির ভেতরে অদৃশ্য কেউ প্রবেশ করছে। এরই মধ্যে রান্নাঘরে কিছু শব্দ শুনে বাড়িওয়ালি রান্নাঘরে যায়, যেখানে সে দেখতে পায় মাওয়ার খালি হাতেই গরম চায়ের পাতিল ধরে চা ঢালছে। সে তাকে সাহায্য করতে চাইলে মাওয়ার খুব অদ্ভুতভাবে বলে যে সে নিজেই করতে চায়, কারণ এই চা তার অতিথির জন্য। একথা শুনে বাড়িওয়ালি তাকে মনে করিয়ে দেয় যে একটু পরেই সে গেট বন্ধ করে দিবে, তার আগে যেন তার অতিথি চলে যায়। মাওয়ার একথার কোনো সাড়া না দিয়ে চা নিয়ে ঘরে চলে যায়। তখন বাড়িওয়ালি এসে চেক করে দেখতে পায় চায়ের পাতিল তো অনেক গরম। সেটা খালি হাতে মাওয়ার কিভাবে ধরলো। পরদিন সকালে ঘটে আরো অদ্ভুত ঘটনা, কেননা সকালে বাড়িওয়ালি দেখতে পায় বাড়ির ভেতরে কাদার ছোপ ছোপ দাগ। এই কাদার ছোপগুলো গিয়েছিল শুধুমাত্র সোফা পর্যন্ত, যেখানে ছিল মাওয়ারের সেই গেস্টের চায়ের কাপ। সে এই সব কিছু দেখছিল। এমন সময় সেখানে চলে আসে অ্যালেক্স। অ্যালেক্স মূলত ফেকে নেওয়ার জন্য এসেছিল। সে ফের রুমের দিকে যাচ্ছিল, এমন সময় মাওয়ারের ঘর থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। সে মনে করে মাওয়ারের নতুন বয়ফ্রেন্ড হয়তোবা তার ঘরে আছে, তাই সে জানালা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। তবে ভেতরে তো কাউকে দেখা যাচ্ছিল না। তখন হঠাৎই ভয়ানক কিছু তার সামনে চলে আসে, যার ফলে অ্যালেক্স ভয় পেয়ে যায়। ফে তখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দেয় না, বরং সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ফে যখন মাওয়ারকে ডাকতে যায় তখন মাওয়ার নিজে থেকেই দরজা খোলে। ফে তাকে মনে করিয়ে দেয় যে আজ তিকার রেডিও স্টেশনের প্রথম দিন। তারা দুজন প্রমিস করেছিল যে এই দিন তারা দুজন তার পাশে থাকবে, কিন্তু মাওয়ার এখানে হ্যাঁ না কিছু না বলেই মুখের উপর দরজা বন্ধ করে দেয়। যে জিনিসটা দেখে ফে মনে করে হয়তোবা মাওয়ার তার সাথে যেতে চায় না। এরপর আমরা তিকার রেডিও স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে আস্তার শোর প্রথম দিন ছিল, যেখানে মানুষেরা কল করে তাদের প্রিয়জনের জন্য কোনো গান ডেডিকেট করতে পারত। অনুষ্ঠানটি শুরু হতেই একটা কল আসে। প্রথম কল পেয়ে তিকা অনেক খুশি হয়ে যায়। তবে কল ধরার পর অপাশটি কেউ কোনো কথা বলে না। কিছু সময়ের মধ্যেই ওই শব্দ হতে শুরু করে যেটা গতদিন ফোনে শোনা গিয়েছিল, অর্থাৎ যেদিন মাওয়ারের বয়ফ্রেন্ডের কল তিকা রিসিভ করেছিল। এখন এই মুহূর্তে অপর পাশ থেকে যে কল করেছিল সে তার নাম বলে। তার নাম ছিল রেস্তু। সে মাওয়ারের জন্য একটা গান চালাতে বলে, যে গানটার নাম ছিল কিপ আওয়ার প্রমিস। তিকা এখানে বুঝতে পারে তার বান্ধবী মাওয়ারের কথাই এখানে বলা হচ্ছে। তবে রেস্তু আর কোনো কথা না বলেই ফোন কেটে দেয়। ওদিন ক্লাস শেষে তিকা ভের সাথে এই ব্যাপারে কথা বলে। ফেরও মনে হচ্ছিল যে কিছুদিন ধরে মাওয়ারের ব্যবহার বেশ অদ্ভুত। তিকা তার রেডিও স্টেশনের কথা বলে যে তার মনে হয় রেস্তু নামে কোনো ছেলের সাথেই তার সম্পর্ক চলছে, তাই তাদের খোঁজ নেওয়া উচিত যে তাদের কলেজে রেস্তু নামে কে আছে। তাই তো এই ব্যাপারে খোঁজ নেওয়ার দায়িত্ব ফে তার বয়ফ্রেন্ড অ্যালেক্সকে দেয়। এই ব্যাপারে ফোনে কথা বলার সময় অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে যে সে মাওয়ারকে কোনো ছেলের সাথে তার ঘরে দেখেছে কিনা।
ফে এই কথার কোনো মানে না বুঝলে অ্যালেক্স আর কথা বাড়ায় না। অন্যদিকে ওই সময় আমরা মাওয়ারকে দেখতে পাই যে কিনা খুব সুন্দর করে রেডি হচ্ছিল। সে আবারও নিজের মাথায় ওই লাল ফিতা পরে। এদিকে ড্রয়িং রুমে বসে ফে তখন তার বইয়ের কিছু নোট রেকর্ড করছিল। রেকর্ডের মাঝখানেই সে হঠাৎ করে মাওয়ারের কণ্ঠ শুনতে পায়। তাই সে রেকর্ডার অফ করে দেয় এবং মাওয়ারকে ডাকতে থাকে। তবে মাওয়ার তার কথার কোনো সাড়া দেয় না, যে কারণে সে আবারও শুনতে শুরু করে যে সে কি রেকর্ড করেছে। তখন হঠাৎই এই অডিওতে সে নিজের কণ্ঠের পাশাপাশি মাওয়ারের কণ্ঠও শুনতে পায়, যেখানে মাওয়ার রেস্তুকে উদ্দেশ্য করে বলছিল যে সে তাকে ছাড়া থাকতে পারবে না, রেস্তু যেন কখনো তাকে ছেড়ে না যায়। এরই সাথে মাওয়ার এও প্রমিস করে যে রেস্তু যেখানে যাবে মাওয়ার তার সাথে যাবে। একথা শুনে ফে একটু ভয় পেয়ে যায়। তাই সে তখনই মাওয়ারকে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎই সেখান দিয়ে কাউকে যেতে দেখে সে তার পিছু করে। দেখা যায় মাওয়ার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। সে মাওয়ারকে ডাক দেয় এবং জিজ্ঞাসা করে তার বয়ফ্রেন্ডের নাম রেস্তু কিনা। যার কোনো উত্তর না দিয়ে বরং রেস্তুর নাম শুনেই মাওয়ার একটা ভয়ানক হাসি দেয় এবং সেখান থেকে চলে যায়। ফে তার এই ব্যবহারে বেশ অবাক হয়। এই ব্যাপারটা সে পরদিন তিকাকেও বলে। এদিকে তিকা রেস্তু নামের সব ছেলেদের খোঁজ নিয়েছিল। তাদের কলেজে 3 জন রেস্তু ছিল, যাদের একজন মারা গিয়েছে, একজন 2 বছর আগে এই কলেজ ছেড়ে চলে গিয়েছে, আরেকজনের বয়ফ্রেন্ড আছে। অর্থাৎ এই 3 জনের কেউই ওই রেস্তু না যে রেস্তুর সাথে মাওয়ারের সম্পর্ক রয়েছে। ফলে ফে এখানে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে মাওয়ারকে নিয়ে। তখনই অ্যালেক্স তার কাছে আসে এবং গতদিন যে সে মাওয়ারের ঘরে ওই ভয়ানক কিছু দেখেছিল সেই ব্যাপারটা জানায়। যা শুনে ফে প্রশ্ন করে যে সে কেন তাকে এতদিন এই কথা জানায়নি। উত্তরে অ্যালেক্স বলে তার কাছে মনে হয়েছিল সে হয়তো বা ভুল দেখেছে। তবে পরবর্তীতে লিনের সাথে কথা বলে তার মনে হয়েছে যে নিশ্চয়ই সেখানে আধ্যাত্মিক কিছু রয়েছে। লিনের নাম শুনে ফে তখনই লিনের সাথে কথা বলার জন্য উঠে চলে যায়। অ্যালেক্সও তার পিছু পিছু যায়। তবে ফে তো লিনের সাথে একাই কথা বলতে চাইছিল। সে মূলত লিনের আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগিয়ে মাওয়ারের ব্যাপারে জানতে চাইছিল। লিন জানায় অ্যালেক্স সেদিন তাকে মাওয়ারের ঘরের ব্যাপারে জানানোর পর সে অ্যালেক্সের উপর একটা রিচুয়াল করেছিল, যার মাধ্যমে সে জানতে পেরেছে যে সেখানে সত্যি আধ্যাত্মিক কিছু আছে। ফে জানায় মাওয়ারের অদ্ভুত এই ব্যবহার শুরু হয়েছে তার জন্মদিন থেকে, যেদিন সে সন্ধ্যার দিকে তার বাবা মায়ের গোরস্থানে গিয়েছিল। উল্লেখযোগ্য ব্যাপার হলো ওই দিন তার মেনস্ট্রুয়েশন চলছিল। যা শুনে লিন প্রশ্ন করে যে সেদিন কি সে ওই গোরস্থান থেকে কোনো কিছু নিজের সাথে করে নিয়ে এসেছিল। তবে ফে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, যে কারণে লিন নিজেই চোখ বন্ধ করে দেখার চেষ্টা করে। সে ওই বক্সের ব্যাপারে জানতে পারে যার মধ্যে ছিল লাল ফিতা। সে এই ব্যাপারে ফেকে জানায় যে ওই বক্স তার কাছে আছে মানে হলো তার সাথে কোনো অশুভ শক্তি নিজেকে জড়াতে চায়, অথবা ওই বক্স দ্বারা কেউ তার উপর কালো জাদু করেছে। এখন ফের কাজ ছিল ওই বক্সটি খুঁজে বের করা, যে কারণে সে সরাসরি চলে যায় তাদের বাড়িওয়ালির কাছে এবং তার কাছে গিয়ে মাওয়ারের ঘরের এক্সট্রা চাবি চায়। একটু ইতস্তত বোধ করা সত্ত্বেও বাড়িওয়ালি তাকে চাবি দিয়ে দেয়, যেটা নিয়ে ফে সরাসরি চলে যায় মাওয়ারের ঘরে। সেখানে সে অনেক খুঁজে ওই বক্সটি পেয়ে যায় ড্রেসিং টেবিলের উপর, যার মধ্যে থাকা ওই লাল ফিতা সে নিজের কাছে রেখে দেয়। এমন সময় সেখানে চলে আসে মাওয়ার। মাওয়ার তার অনুপস্থিতিতে এখানে ফেকে দেখে অনেক বেশি রেগে যায় এবং তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। ফে জানায় সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ চিন্তিত। উত্তরে মাওয়ার বলে তার এই সব কিছু থেকে বাইরে থাকা উচিত। তার বয়ফ্রেন্ডের সাথে সে খুশি আছে। এছাড়া ফে তো এখনো পর্যন্ত মাওয়ারের বয়ফ্রেন্ডকে দেখেইনি। ফে বলে এটাই তো চিন্তার বিষয় যে সে এখনো পর্যন্ত তার বয়ফ্রেন্ডকে তাদের সাথে দেখা পর্যন্ত করায়নি। তবে মাওয়ারের মতে তার বয়ফ্রেন্ড অনেক ভালো মানুষ, এই ব্যাপারে তাদের চিন্তা করার কিছুই নেই। সে বেশ রুটভাবেই এই কথাগুলো বলে। এমন সময় ফে লক্ষ্য করে মাওয়ারের কান দিয়ে রক্ত আসছে। তবে সে এটা দেখতে চাইলে মাওয়ার তার সাথে আরো বেশি রুট ব্যবহার করে এবং তাকে সেই ঘর থেকে চলে যেতে বলে, যে কারণে ফেও রেগে গিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ওই সময় তিকা একা একা বসে নিউজ রিপোর্ট দেখছিল, যেখান থেকে সে জানতে পারে তার পছন্দের গায়ক একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। যেটা জানা মাত্রই সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওই সময় আবার ফে এসে তাকে মাওয়ারের ব্যাপারে বলতে চায়, তবে সে কোনো কিছু শুনতেই রাজি ছিল না।
তাই তো সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এদিকে মাওয়ার নিজেকে রেডি করে যখনই তার ওই লাল ফিতাটা খুঁজতে যায়, দেখতে পায় সেটা বক্সে নেই। আর এটা দেখা মাত্রই বাড়ির পরিবেশ যেন থমথমে হয়ে আসে। টিকা তখনও তার ঘরে বসে কাঁদছিল। হঠাৎ করেই তার দরজায় জোরে জোরে নক হয়। সে দেখতে পায় বাইরে থেকে কেউ যেন তার ঘরের দরজা খোলার খুব চেষ্টা করছে। কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎই সেটা থেমে যায়। সে দরজা খুললে দেখতে পায় বাইরে কেউই নেই। এমন সময় আবারও তার সামনেই দরজাটি একা একা বন্ধ হয়ে যায়। ওই সময় দিনা ওয়াশরুমে হাত মুখ ধুচ্ছিল, যেখানে আয়নায় আমরা এক ভয়ানক প্রতিচ্ছবিকে দেখতে পাই, যেটা দিনা খেয়াল করে না। সে পেছনে রাখা তাওয়াল দিয়ে যখনই মুখ মুছতে যায়, তখনই সে দেখতে পায় তাওয়ালে লেগে আছে কাদামাটি, যা আবার পর মুহূর্তেই গায়েব হয়ে যায়। এখন দৃশ্য চলে যায় ফের কাছে। ফে তখন ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ করেই সে যে কাঁথার নিচে ঘুমিয়েছিল সেটা পরিণত হয় কোনো পচঙের কাদামাটি লাগা কাফনে। সে অনেক চেষ্টার পর এটার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে, আর এরপর দ্রুত ওই ফিতা হাতে বেরিয়ে যায় তার ঘর থেকে। কেননা সে বুঝতে পারছিল এই সব কিছু ওই ফিতার কারণেই হচ্ছে। সে যখন বাইরে দিয়ে হাঁটছিল, হঠাৎই পেছনে শব্দ শুনতে পায়। দেখা যায় পেছনে কাদা পায়ের ছাপ দেখা যাচ্ছে, তবে এই পাটা ছিল কোনো পচঙের পা। পচং যেভাবে লাফিয়ে লাফিয়ে চলে, সেভাবেই গোল গোল ছাপ পড়ছিল পেছনে, যা দেখে সে দৌড়ে চলে যায় তিকার রুমের দিকে। তিকাও ওই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এসে তাকে সামলে নেয়। পরদিন তারা দুজনই এই ফিতা নিয়ে পৌঁছে যায় লিনের কাছে। লিন একটি রিচুয়ালের মাধ্যমে বিশেষ পানিতে এই ফিতাটা দেয়, তবে যখনই সেটা তোলে তখনই সেটা পরিণত হয় কাফনের কাপড় বাঁধা ওই ছোট্ট টুকরো কাপড়ে, যা দেখা মাত্র লিন বলে ওঠে কোন এক পচং নিজেকে মাওয়ারের সাথে সংযুক্ত করে নিয়েছে। ফে এবং তিকা এই ব্যাপারে আরো জানতে চাইছিল, তাই লিন তাদেরকে পচং দেখার উপায় বলে দেয়। তার কথা মতো ওই রাতেই ফে এবং তিকা মিলে পুরো বাড়িতে নিম পাতা ছড়িয়ে দেয়, যেটা ছড়ানোর সময় দিনা জিজ্ঞাসা করে এগুলো তারা কেন করছে। তখন ফে এবং তিকা তাদেরকে সব খুলে বলে, যা শোনা মাত্র দিনা বলে ওঠে এই কারণেই হয়তো বা গত রাতে সে অদ্ভুত কিছু অনুভব করেছিল। ফে এগিয়ে এসে বলে সেও অদ্ভুত কিছু অনুভব করেছে। তিকাও এই ব্যাপারে সম্মতি জানায়, তবে বাকি ছিল শুধুমাত্র বাড়িওয়ালি আতিক। ঠিক তখনই বাইরে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে আতিক দৌড়ে চলে যায় ছাদে। সেখানে কাপড় উঠানোর সময় সে লক্ষ্য করে একটা কাপড়ের পেছনে কোনো এক আকৃতি দাঁড়িয়ে আছে। তবে কাপড় সরাতেই সে সামনের কাপড়টির পেছনেও ওই একই রকমের আকৃতি দেখতে পায়। এভাবেই সে এক পর্যায়ে কাপড়ের পেছনে একটা পচংকে দেখতে পায়। তবে এরপরও সে সাহস করে ওই কাপড়টি সরাতে যায়। তখনই কেউ একটা তার উপর হামলে পড়ে। তার চিৎকার শুনে বাকিরা দৌড়ে চলে যায় ছাদে, যেখানে গিয়ে তিকা তার কথা মতো সামনের কাপড়টা সরাতেই সেখানে কাউকেই দেখতে পায় না। তারা তিনজন কোনো মতে ভীত আতিককে নিয়ে আসে রান্নাঘরে এবং পানি খেতে দেয়। তখন সেখানে দাঁড়িয়ে চা বানাচ্ছিল মাওয়ার। তাকে এইভাবে দেখে দিনা জিজ্ঞাসা করে তার মধ্যে কি কোনো হুঁশ জ্ঞান নেই। তার জন্যই তারা চারজন বিপদে পড়ছে। সে কি বুঝতে পারছে না যে তার বয়ফ্রেন্ড আসলে কি? তখন ফে বলে সে তার ব্যাপারে বলছে, কেননা তারা তাকে নিয়ে চিন্তিত। তাদের মনে হয় তার বয়ফ্রেন্ড তার জন্য ঠিক না। এ কথার প্রতি উত্তরে মাওয়ার বলে ওঠে তার বয়ফ্রেন্ডের নাম রেস্তু এবং সে খুবই ভালো। আর এরপর সে তাদের তিনজনকেই খুব আজে বাজে কথা বলতে থাকে। তাদের সকলের বয়ফ্রেন্ডকে নিয়ে অপমান করার পর সে বলে তারা যদি তার বয়ফ্রেন্ডকে দেখতে চায় তাহলে আজ রাতে রেস্তু তার সাথে দেখা করতে আসছে, তাই তারা যেন তার সাথে ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা করে। সত্যি তার কথা মতো তারা চারজন ড্রয়িং রুমে গিয়ে বসে থাকে। তবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও সেখানে কেউই আসে না। ফে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মাওয়ার খুব ভয়ানকভাবে বলে ওঠে যে রেস্তু অবশ্যই আসবে। তখনই হঠাৎই ঘরের সব বাতি নিভে যায়। ফোনের আলো জ্বালিয়ে তারা দেখতে পায় সামনে মাওয়ার নেই। ফলে তারা সকলে এই অন্ধকার বাড়িতে মাওয়ারকে খুঁজতে আরম্ভ করে। এভাবেই খুঁজতে খুঁজতে ফে বাকিদের থেকে আলাদা হয়ে পড়ে। সে বাইরের দিকে চলে আসে। তখনই হঠাৎ করে তাকে পেছন থেকে ডাক দেয় মাওয়ার। মাওয়ার তাকে বলে সে রেস্তুকে দেখতে চেয়েছিল। এটা বলে সে তাকে ফলো করতে বলে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে মাওয়ার খুব অদ্ভুতভাবে থেমে যায় এবং তাকে পাশে দেখিয়ে বলে এটাই রেস্তু। পাশে তাকাতেই ফে দেখতে পায় সেখানে এক পচা গলা পচং দাঁড়িয়ে আছে, যাকে এইভাবে দেখে ফে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে চিৎকার করতে করতে বাকিদের কাছে চলে আসে। বাকিরা তাকে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে।
তবে কি ঘটেছে তা বলার মতো অবস্থাও ফের ছিল না। এমন সময় মাওয়ারের কণ্ঠ শোনা যায়। সে তাদের সামনেই দাঁড়িয়েছিল এবং তার সাথে দাঁড়িয়েছিল ভয়ানক সেই পচং, যার নাম রেস্তু। তাকে দেখা মাত্রই তারা চারজন এত বেশি ভয় পেয়ে যায় যে তারা দৌড়ে চলে যায় উপরের একটা ঘরে। তবে সেখানে পৌঁছানোর পর ফের মনে পড়ে মাওয়ারের কথা। মাওয়ার নিজেও তো বিপদে ছিল। ফে নিজের বান্ধবীকে এত বড় বিপদে ফেলে কিছুতেই এখানে চুপচাপ বসে থাকতে পারবে না। তাই সকলে নিষেধ করা সত্ত্বেও সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে চারিদিকে মাওয়ারকে খুঁজতে থাকে। মাওয়ার তো নয়, তবে তার চারিপাশে আমরা রেস্তুকে দেখতে পাই, যে কিনা তার দিকে আস্তে আস্তে করে এগোচ্ছিল। এভাবেই মাওয়ারকে খুঁজতে খুঁজতে ফে পৌঁছে যায় একটা ঘরে, যেখানে উপরে ঝুলতে থাকা একটা লাইট বারবার নড়তে থাকে। তখন আমরা দেখতে পাই রেস্তু আস্তে আস্তে করে তার উপর আক্রমণ করতে চলেছে। তবে সঠিক সময় সেখানে টিকা চলে আসে, যার কারণে রেস্তু আর ফের কোনো ক্ষতি করতে পারে না। টিকা এখান থেকে ফেকে নিয়ে বের হচ্ছিল, এমন সময় তারা বাইরে মাওয়ারকে দেখতে পায়, যে কিনা একা একা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। ফে এবং টিকা গিয়ে তাকে ধরা মাত্রই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারা দুজন মিলে তাকে ভেতরে নিয়ে আসে, যেখানে সে অঝরে কাঁদছিল। তার জন্য নাকি রেস্তু অপেক্ষা করছে, তারা যেন তাকে ছেড়ে দেয়। সে রেস্তুর কাছে যেতে চায়। একথা বলে সে কাঁদতে থাকে। কেউ তাকে বুঝিয়েই পারছিল না যে রেস্তু আসলে কোনো মানুষ নয়, বরং সে একটা পচং। ফে এবং টিকা তাকে শান্ত করার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎই তার কিছু একটা হয়ে যায়। ঠিক যেভাবে একটা লাশকে বাঁধা হয় সেইভাবেই তার হাত পা এক স্থানে আটকে যায়। সে হাওয়ায় ভাসতে শুরু করে, সেই সাথে জোরে জোরে হাসতে থাকে। তাকে কোনো মতে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ফে এবং টিকা তখনই বেরিয়ে যায়। যাওয়ার সময় তারা আতিক এবং দিনাকে একটা নাম্বার দিয়ে বলে তারা যেন এই নাম্বারে যোগাযোগ করে এবং যত দ্রুত সম্ভব মিলাতিকে এখানে আসতে বলে। একথা বলে তারা সরাসরি চলে যায় লিনের হোস্টেলে। তবে অবাক করে দিয়ে সেখানে দরজা খোলে অ্যালেক্স। অ্যালেক্সকে এখানে দেখে ফের আর বুঝতে বাকি থাকে না যে মাওয়ার ঠিকই বলেছিল, অ্যালেক্স তাকে ধোঁকা দিচ্ছে। তাই অ্যালেক্সের সাথে সে কোনো রকম কথা না বলে লিনকে বলে যে লিনের যদি তার উপর করা এই অন্যায় নিয়ে নিজের কাছে একটুও খারাপ লেগে থাকে, তাহলে সে যেন এখনই মাওয়ারকে হেল্প করার জন্য তার সাথে তার বাড়িতে যায়। লিনও এই কথায় রাজি হয়ে যায়, কেননা সে বুঝতে পারছিল যে সে ফের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছে। ফে এখানে অ্যালেক্সকে কিছু না বললেও টিকা ঠিকই একটা থাপ্পড় মেরে দেয়। আর এরপর তারা ফিরে আসে বাড়িতে, যেখানে বাধা অবস্থাতেও মাওয়ার বারবার রেস্তুর কথাই বলে কাঁদছিল। লিন তার এই অবস্থা দেখে ওই নিম পাতা চায়, যে নিম পাতা ছড়ানোর ফলে রেস্তু ওই রাতে তাদের সামনে এসেছিল। কিছুটা নিম পাতা সে পানির সাথে জ্বালায়, আর কিছুটা নিম পাতা সে পুরো ঘরে ছড়িয়ে দেয়। আর এরপর মোমবাতি সেই সাথে আরো কিছু জিনিসপত্র দিয়ে সে রিচুয়ালের জন্য একটা জায়গা রেডি করে। এরপর সে ফে এবং টিকাকে বলে মাওয়ারকে এখানে নিয়ে আসতে। ঠিক তখনই পেছনের দরজায় শব্দ হয়ে ওঠে। লিন যায় সেটা চেক করতে, তবে সেখানে কেউই ছিল না। এরই মধ্যে ফে এবং টিকাও মাওয়ারকে নিয়ে চলে আসে। এটা দেখে লিন যখনই বাইরের জানালার দিকে তাকায়, তখনই একটা অবয়ব তার সামনে চলে আসে। ফলে সে ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় মাওয়ার ওই রিচুয়ালের কাপড় সহ ঘুরতে আরম্ভ করে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দরজা খুলে যায় এবং মাওয়ার সেদিকেই সরে চলে যেতে থাকে। পথে লিন কোনোভাবে আটকে নেয়। বাকিরা গিয়েও তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে কোনো এক শক্তি, বলা যেতে পারে ওই পচং অর্থাৎ রেস্তু, তাকে টানতে থাকে বাইরের দিকে। সুযোগ বুঝে আতিক কোনো মতে দরজাটি আটকে দেয়, যার ফলে মাওয়ার আবারও ছটফট করতে থাকে। তখন পানিতে সিদ্ধ করা নিম পাতা আস্তে আস্তে করে তার শরীরে দিয়ে দেয় লিন। সেই সাথে ওই রিচুয়ালের কাপড় দ্বারা তাকে কাফনের কাপড়ের মতো পেঁচিয়ে ফেলে তারা। আর এভাবেই কোনো মতে মাওয়ার ওই রাতের মতো শান্ত হয়। পরদিন সকালেই একটা ভয়ানক স্বপ্ন দেখে ফের ঘুম ভাঙে, যেখানে সে দেখতে পায় সে নিজে মারা গিয়েছিল এবং বাকিদের সাথে মাওয়ার বসে তার জন্য দোয়া কালাম পড়ছিল। এই স্বপ্ন দেখে ঘুম ভাঙতেই সে দেখতে পায় সোফার উপর মাওয়ার নেই। তাই সে তড়িঘড়ি করে বাকিদেরকেও ডেকে তোলে। ফে এক মুহূর্ত দেরি না করে চাবি নিয়ে দ্রুত মেন গেটটি খোলে।
দরজা খুলতেই সে নিজের সামনে মাওয়ারের ছোট বোন মিলাতিকে দেখতে পায়, যে কিনা গতরাতের কল পেয়ে এখানে এসেছে। তাকে এখানে ফে সবকিছু খুলে বলে। তারা যখন এই ব্যাপারে কথা বলছিল তখন হঠাৎই লিন কিছু একটা অনুভব করে এবং মিলাতিকে বলে এই পচং তাদের পরিবারের সাথে কোনো না কোনোভাবে জড়িত, কেননা পচংটি এই মুহূর্তে মাওয়ারকে নিয়ে তাদের বাবা মার গ্রামের বাড়িতে যাচ্ছে। তাই তো মাওয়ারকে বাঁচাতে গেলে তাদের তখনই ওই বাড়িতে যেতে হবে, যে কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা অ্যালেক্সের সাহায্য নিতে বাধ্য হয়, যেখানে না তো ফে অ্যালেক্সের সাথে কথা বলছিল না লিন। এখন তারা এইভাবেই পৌঁছে যায় মাওয়ারের বাবা মায়ের বাড়িতে, যেটা গ্রামে অবস্থিত ছিল। এখানে বহু বছর যাবৎ কেউ না থাকায় এর অবস্থা বেশ খারাপ ছিল। এখন অ্যালেক্সকে বাইরে পাহারা দিতে রেখে তারা চারজন ভেতরে প্রবেশ করে, যেখানে চারিদিকে মাওয়ারকে খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় একটা দরজার সামনে, যার ভেতর থেকে লিন ওই ঘন্টির আওয়াজ শুনতে পাচ্ছিল, যে ঘন্টির আওয়াজ আমরা ওই গোরস্থানে শুনেছিলাম। এই দরজার পেছনে কি আছে এই ব্যাপারে মিলাতির কোনো ধারণাই ছিল না। তাই তারা চারজন মিলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই একটা উদ্ভট গন্ধ পাওয়া যায়। তার কিছুটা দূরেই রাখা ছিল গোরস্থান থেকে তুলে আনা ওই লাশটি, যাকে প্রথম দৃশ্যে তুলে এনে ওই লোকটি রিচুয়াল করেছিল। এই স্থানেই মূলত ওই রিচুয়ালটি করা হয়েছিল। লিন এই পুরো পরিবেশ দেখে বলে যে সে যেমনটি ভেবেছিল তেমনটিই হয়েছে। মূলত মাওয়ারের বাবা এই লাশটিকে তুলে এনে একটা রিচুয়াল করেছে, যে রিচুয়ালের মাধ্যমে এই লাশের আত্মা তাদের পরিবারের সাথে জুড়ে গিয়েছে আগামী 1000 বছরের জন্য। আর এই রিচুয়ালটি করা হয়েছে সম্পদ এবং ভালো ভাগ্যের জন্য। যা শুনে মিলাতি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে বারবার বলতে থাকে যে তার বাবা এমনটি করতে পারে না, তার বাবা একজন ভালো লোক ছিল। লিন আরো বলে এই রিচুয়াল যে করে তার লাশকেও ওই একই কবরে দাফন করতে হয়, যে কবর থেকে লাশ উঠিয়ে এনে সে রিচুয়ালটি করেছিল। যা শোনা মাত্র মিলাতির মনে পড়ে যায় যে তার বাবার শেষ ইচ্ছা ছিল যে তাকে যেন তার মায়ের সাথে একই কবরে দাফন করা হয়। আসলে সে এটা ওই রিচুয়ালের কারণেই করেছিল। সে যে কবর থেকে রেস্তুর লাশ উঠিয়ে এনেছিল সেই কবরেই সে তার স্ত্রী অর্থাৎ মাওয়ারের মাকে দাফন করেছিল, যাতে করে তার মৃত্যুর পর তার লাশকেও মানুষেরা ওই কবরেই দাফন করে। মিলাতি কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার বাবা এত বড় একটা রিচুয়াল করেছে, তাও আবার তাদের থেকে লুকিয়ে, যার কারণে তাদের এত বড় একটা বিপদে পড়তে হয়েছে। এখন লিন তাদেরকে ওই কবরের কাছে নিয়ে যেতে বলে, যে কবরে তার বাবা মায়ের কবর ছিল, অর্থাৎ রেস্তুর কবরে। এমন সময় হঠাৎই মিলাতির কিছু একটা হয়ে যায়। ঠিক যেভাবে লাশকে কাফনের কাপড় দিয়ে বাঁধা হয় সেইভাবেই সে মাটিতে পড়ে যায়। একে একে তিকা এবং লিনও নিচে পড়ে যায়। নিচে পড়তে পড়তে লিন ফেকে বলে সে যেন ওই মাথার কাপড়টা রেস্তুর মাথায় বেঁধে দেয়। ফে এই কথা শুনে তার পকেট থেকে কাপড়টি বের করে ঠিকই, তবে সে কিছু করতে পারার আগেই তার অবস্থাও বাকিদের মতো হয়ে যায়। তখনই সেখানে চলে আসে অ্যালেক্স। সে তার কথা মতো ওই কাপড়টুকু নিয়ে রেস্তুর কাফনে বেঁধে দেয়, যার ফলে তারা আবারও সবাই স্বাভাবিক হয়ে যায়। ওই সময় তারা রওনা দেয় রেস্তুর কবরের উদ্দেশ্যে। সাথে করে তারা নিয়ে এসেছিল 10 বছর পুরনো রেস্তুর লাশ, যেটা নিয়ে অ্যালেক্স পিছু পিছু আসছিল। বাকিরা জোর পায়ে এগিয়ে যাচ্ছিল গোরস্থানের দিকে। এভাবে এগিয়ে যেতে যেতে ফে এবং মিলাতি বাকিদের থেকে আলাদা হয়ে পড়ে। তারা সবার আগে পৌঁছে যায় গোরস্থানে, তবে বাকিদেরকে না দেখে তারা চিন্তিত হয়ে পড়ে। এমন সময় গোরস্থানের ভেতরে তারা মাওয়ারকে দেখতে পায়, যে কিনা তাদেরকে দেখা মাত্রই উল্টো দিকে হাঁটতে শুরু করে। ফলে তার পিছু পিছু তারা দুজনই ভেতরে চলে যায়। এদিকে অন্য পথে চলে গিয়েছিল তিকা এবং লিন, তবে তারা কোনো মতে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় গোরস্থানে। যার কিছুক্ষণ পর রাস্তা খুঁজতে খুঁজতে ওই লাশ নিয়ে পৌঁছে যায় অ্যালেক্সও। তবে তারা সকলে আলাদা আলাদা হয়ে পড়েছিল, যেখানে ফে এবং মিলাতি মাওয়ারকে হারিয়ে ফেলেছিল। তারা বুঝে উঠতে পারছিল না যে তারা তাকে কোথায় খুঁজবে। এমন সময় ফের মনে পড়ে যায় তার বাবা মায়ের কবরের কথা। তাই সে মিলাতিকে বলে তার বাবা মায়ের কবর খুঁজতে। তখনই ঘটে এক ভয়ানক কাণ্ড। তারা দেখতে পায় আশেপাশের সব কবরই পরিণত হয়েছে মিলাতির বাবা মায়ের কবরে, যা দেখে তারা দুজনই বেশ ঘাবড়ে যায়। এমন সময় গোরস্থানের ভেতরে চলে আসে তিকা এবং লিন, যাদেরকে চারিপাশ দিয়ে ঘিরে রেখেছিল অসংখ্য পচং। তারা দুজনও এখানে বেশ ঘাবড়ে গিয়েছিল, তবে কোনো রকম রিয়াক্ট না করে তারা সামনের দিকে এগিয়ে
যাচ্ছিল। এমন সময় হঠাৎই জিকিরের আওয়াজ শোনা যায়। সামনে থেকে কিছু লোকেরা একটা লাশ নিয়ে এই গোরস্থানে আসছে। এই অন্ধকার জঙ্গলে ঘেরা গোরস্থান, বৃষ্টিঘন রাত, তার মধ্যে কেউ লাশ কবর দিতে গোরস্থানে আসছে। এমন দৃশ্য দেখে তাদের যেন রুহ কেঁপে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লিন বুঝতে পারে, যেহেতু তারা বারবার জিকির করছে, এর মানে মহান আল্লাহ তাআলাই হয়তোবা তাদেরকে পথ দেখাচ্ছে। তাই সে তিকাকে বলে কোনো কিছু না ভেবে তাদের পিছু করতে। একই সময় আমরা দেখতে পাই বাকিরাও ওই জিকিরের শব্দ শুনতে পায়। সেই সাথে ওই লোকগুলোকে দেখতে পায়, যাদের পিছু করতে করতে তারা পৌঁছে যায় অ্যালেক্সের কাছে, যে কিনা ওই লাশ নিয়ে জিকিরের শব্দ শুনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। তারা সবাই এক হয়ে যায়। আশেপাশের কবরগুলোও স্বাভাবিক হয়ে যায়, যা দেখে মিলাতি তখনই তাদেরকে নিয়ে যায় তার বাবা মায়ের কবরের কাছে, যেখানে পৌঁছে তারা আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তখনই ওই কবর খোঁড়া শুরু করে দেয়। ওই কবরে পাশাপাশি তাদের বাবা মাকে কবর দেওয়া হয়েছিল। এখন সেখানকার কাঠ সরাতেই দেখা যায় সেখানে ওই কবরের নিচেই রয়েছে মাওয়ার। তারা মাওয়ারকে তুলতে শুরু করে। অন্যদিকে লিন উপরে একটা সাদা কাপড় বেছায়, যেটার উপরে এনে শুয়ে দেওয়া হয় মাওয়ারকে। এদিকে মাওয়ারকে বাঁচানোর জন্য লিন এখানে নিম পাতা দিয়ে তার উপর রিচুয়াল শুরু করে দেয়। অন্যদিকে রেস্তুর কবরে তার লাশকে কবর দিতে শুরু করে বাকিরা। এখানে মাওয়ারের পাশে বসে তার ছোট বোন মিলাতি তার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টা করছিল। অন্যদিকে রেস্তুর লাশকে কবরে দিয়ে তারা প্রায় কবর দেওয়া শুরু করেছিল। এমন সময় মিলাতি মাওয়ারের জ্ঞান ফেরানোর জন্য তাকে শ্বাস প্রশ্বাস দিতে শুরু করে। আর এটা করার সময় হঠাৎই মাওয়ার তার ঠোঁট কামড়ে ছিঁড়ে নেয় এবং সেই সাথে ভয়ানকভাবে হাসতে থাকে। আর এরপর সে আচমকা উঠে কাঁদতে শুরু করে। সেই সাথে রেস্তুকে ডাকতে থাকে। সে রেস্তুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। একথা বলা মাত্রই রেস্তুর লাশ ভয়ঙ্করভাবে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকায়, যা দেখে বাকিরা ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত তাকে কবর দিতে শুরু করে। অন্যদিকে চিৎকার করে রেস্তুকে ডাকতে থাকে মাওয়ার। সে বাকিদেরকে নিষেধ করে তার সাথে এমনটি করার জন্য। তবে ফে এবং মিলাতি তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা তাকে ভীষণ ভালোবাসে, তাই সে যেন তাদেরকে ছেড়ে কিছুতেই না যায়। তারা তাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু মাওয়ার তো কোনো কিছু শুনতে রাজি ছিল না। এক পর্যায়ে গিয়ে মিলাতি তাকে তার করা ওই ওয়াদার কথা মনে করিয়ে দেয়, যে ওয়াদা তারা তাদের বাবাকে করেছিল, যে তারা সব সময় একে অন্যের প্রয়োজনে থাকবে। মিলাতি বলতে থাকে মাওয়ারের তার জীবনে খুব প্রয়োজন, সে যেন তাকে একা ফেলে না যায়। এরই মধ্যে অ্যালেক্স এবং তিকা মিলে রেস্তুকে কবরও দিয়ে দেয়, যার ফলে মাওয়ার এবার শান্ত হয়ে যায়। ভোরের আলো ফোটার সাথে সাথে তারা সকলে মাওয়ারকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কয়েকদিন পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাওয়ার এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে। আগের মতো করেই সকলের সাথে মজা করছে। তাদের বন্ধুত্ব আগের থেকেও অনেক বেশি গভীর হয়ে গিয়েছে। লিনও এখন তাদের বন্ধুদেরই আওতাভুক্ত। তবে বন্ধুদের আয়তে থেকে বাইরে চলে গিয়েছে অ্যালেক্স। অ্যালেক্সের সাথে সব সম্পর্ক ফে ভেঙে দিয়েছে। অ্যালেক্স অনেকবার চেষ্টা করেছে ফের কাছে ক্ষমা চাওয়ার, তবে ফে তো তাকে ক্ষমা করেইনি। সেই সাথে লিনও তার সাথে আর কোনো সম্পর্ক রাখেনি। এখন এইভাবেই মাসের শেষের দিনটা চলে আসে। এই মাসটা তাদের জন্য বেশ কঠিন ছিল। একথা মনে করে ফে এখানে তার দেওয়া ক্লিপটি আবারও মাওয়ারকে পরিয়ে দেয়। এই ক্লিপটি সে ওই জন্মদিনের দিন মাওয়ারকে পরিয়ে দিয়েছিল, যেটা মাওয়ার সেদিন রেস্তুর লাশের কাছে ফেলে এসেছিল। সে এটা নতুন জীবনের শুরু হিসাব করে মাওয়ারকে পরিয়ে দিলেও মাওয়ারের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। আগের মতোই সে সকলের সামনে হাসলেও যখনই সে একা হয়ে যায় তখনই তার চোখ ভরে ওঠে অশ্রুতে। সে আবারও অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। অদ্ভুতভাবে সে আয়নার দিকে তাকায়। পরদিন সকালে ঘুম ভাঙতেই ফে দেখতে পায় দরজার কাছে একটা চিঠি পড়ে আছে, যে চিঠিটি মাওয়ার তাদেরকে উদ্দেশ্য করে লিখেছিল। সে প্রথমে সকলকে ধন্যবাদ জানায় যে তাকে এত ভালোবাসা এবং কেয়ার করার জন্য। হয়তোবা তাদের মতে রেস্তু তার জন্য ঠিক না, কিন্তু মাওয়ারের চোখে রেস্তুই তার একমাত্র ভালোবাসা, যে কিনা মাওয়ারকে মাওয়ারের মতো করেই ভালোবাসে। সে অনেক খুশি যে এই বছর জন্মদিনে তার চাওয়া পূর্ণ হয়েছে। সে রেস্তু
রেস্তুকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। এই চিঠি পড়তে পড়তে বাকিরাও তার দরজার সামনে ছুটে আসে, কেননা সকলে বুঝতে পেরেছিল যে মাওয়ার কি করতে চলেছে। তারা কোনো মতে দরজাটি খোলে এবং দেখতে পায় তাদের সামনেই মাওয়ার ঝুলে আছে। চিঠিতে শেষ একটা কথা লেখা ছিল যে মাওয়ার খুব খুশি হতো যদি বাকিরাও তার মতো করেই রেস্তুকে দেখতে পেত, যেভাবে সে রেস্তুর ভালোবাসা দেখত। এই কথার মধ্য দিয়ে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা 10 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেদিন মাওয়ারের বাবা রেস্তুর লাশের উপর ওই কালো জাদু করছিল। ওই দিন মাওয়ার দরজার ফাঁকা দিয়ে রেস্তুকে দেখে ফেলেছিল, যেটা মাওয়ারের বাবাও বুঝতে পারে। তাই তো মাওয়ার ভেতরে আসতেই সে তাকে জড়িয়ে ধরে এবং তার সাথে রেস্তুর পরিচয় করিয়ে দেয়। সেই সাথে বলে যে রেস্তু তাদের পরিবারের রক্ষা করবে। সেদিন থেকেই মূলত মাওয়ারের মনে রেস্তুর জন্য একটা পজিটিভ ফিলিং চলে এসেছিল। এর উপর আবার গত জন্মদিনে সে যখন মেনস্ট্রুয়েশন চলা অবস্থায় সন্ধ্যার সময় ওই গোরস্থানে গিয়েছিল, তখন রেস্তুর আত্মা তার সাথে কানেক্ট করে ফেলে। এমনিও ওই রিচুয়ালের ফলে রেস্তুর আত্মা তাদের পরিবারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছিল। আর এই কানেকশন শুধুমাত্র মাওয়ারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের পরিবারের সাথে সে জড়িত আগামী 1000 বছর পর্যন্ত। এর মানে হিসাব সোজা, মাওয়ারের বাবার এই ছোট্ট একটা রিচুয়ালের কারণে শুধুমাত্র মাওয়ারই শিকার হয়নি, বরং আগামীতে আসা তাদের ভবিষ্যৎ প্রজন্ম রেস্তুর শিকার হতে চলেছে। যাক, এরই মধ্য দিয়ে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আশা করছি ইন্দোনেশিয়ান এই ইউনিক গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। মূল মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।